হ্যালো, আমার আজকে 199টা স্টুডেন্ট হয়ে গেছে, আর একটা স্টুডেন্ট হলে 200টা হয়ে যাবে। তো তোমরা 200 জন ছাত্রছাত্রী বা যাদের প্রয়োজন ফিজিক্স আমার কাছ থেকে শেখার বা জানার, আমি যতটুকু জানি, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, দিয়ে শিখছো, দেখছো ক্লাস। পূজার পর আবার ক্লাস শুরু করেছি, ক্লাস 11-এরটাই চলছিল। তো আমরা সান্দ্রতা বিষয়টা পড়াচ্ছিলাম, সেটা আজকে কন্টিনিউ করব লেসন 2 নিয়ে। তো যাই হোক, থ্যাংক ইউ। তো চেষ্টা করব যতটা পারি চ্যাপ্টারগুলোকে ডিটেলসে পড়ানোর, এবং ক্লাস ছোট ছোট করব, কিন্তু বেশি করে লেসন করার চেষ্টা করব, এবং যাতে যতটা পারা যায় বোঝানোর চেষ্টা করব। মন দিয়ে শিখবে এবং বইটা অবশ্যই পড়ে নেবে, কারণ শুধু শিখলে বা ভিডিও দেখে নিলে হবে না, তার সাথে বই পড়তে হবে, প্রবলেমগুলো সলভ করতে হবে। অনেক এক্সাম্পলের প্রবলেম দেওয়া আছে, দেখবে, সেট 1 প্রবলেমস করবে, এমসিকিউ করবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা চলি আবার নেক্সট এগাই। আজকে আমরা সেকেন্ড পার্ট করব সান্দ্রতা বিষয়টানের। লাস্ট আমরা পড়িয়েছিলাম সীমান্ত বেগ অবধি, তারপর থেকে পড়াবো। মন দিয়ে দেখো, খুব ইন্টারেস্টিং জায়গাটা। আজকের জায়গাটা খুবই ইন্টারেস্টিং, খুব মন দিয়ে দেখবে, ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবে, অনেক প্রবলেমস করতে পারবে, অনেক কিছু জানতে পারবে, অনেক মজাদার। দেখো, তো আমরা আজকে চ্যাপ্টারে শুরু করব, সেটা হলো প্রথমে ইকুয়েশন অফ কন্টিনিউটি শেখাবো। ঠিক আছে, দাঁড়া। সো ইকুয়েশন অফ কন্টিনিউটি, আচ্ছা বাংলায় লিখি, যেটা বাংলায় পড়াচ্ছি। বাংলা ইকুয়েশন অফ কন্টিনিউটিকে বলা হয় ধারাবাহিকতার সমীকরণ। ওকে, ধারাবাহিকতার সমীকরণটা খুব মন দিয়ে শিখবে, কারণ ধারাবাহিকতার সমীকরণটা শিখলেই তুমি বার্নৌলির উপপাদ্যটা এবং তার প্রয়োগগুলো ভালো করে বুঝতে পারবে, নইলে একটু অসুবিধা হবে। হ্যাঁ, ধারাবাহিকতার সমীকরণের আগে তোমাকে জানতে হবে রেট অফ ফ্লো মানে কি। রেট অফ ফ্লো মানে তরল প্রবাহের হার। এর মানেটা কি? মানে যে কোনো একটা পাইপ নিলে সেই পাইপের মধ্যে দিয়ে তরল যাচ্ছে, তাই তো? যে কোনো লিকুইড, জল হোক আর যাই হোক, যে কোনো লিকুইড একটা পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে। তো কি রেটে যাচ্ছে, রেট কি এই ফ্লোটার বা হার কি, তো সেটা যদি বের করো সেটাকে বলা হয় তরল প্রবাহের হার। তো মনে করো যে এই তরলটার ভেলোসিটি ভি, মনে করো যে কোনো জায়গায় ভেলোসিটি ভি। অবশ্যই আগে তোমাকে এটা মেনে নিতে হবে, মানে কাজগুলো করার আগে, যে এই যে তরলটা যখন প্রবাহিত হচ্ছে সেই প্রবাহটা ধারারেখা প্রবাহ, টার্বুলেন্ট নয়। ঠিক আছে, স্ট্রিমলাইন ফ্লো। আমি বারবার বলেছি আমরা সব ক্যালকুলেশন গুলো স্ট্রিমলাইন ফ্লো ধরে করবো। ঠিক আছে, তো স্ট্রিমলাইন ফ্লো হচ্ছে একটা পাইপের মধ্যে দিয়ে একটা লিকুইড স্পিডে যাচ্ছে। ওকে, তো স্পিডে যখন যাচ্ছে, আচ্ছা স্ট্রিমলাইন ফ্লো মানে এই নয় যে পাইপের মধ্যে সব জায়গায় স্পিড সমান, সেটা কিন্তু আমি কখনো বলিনি। স্ট্রিমলাইন মানে একটা সেকেন্ড পর এখানে যদি ভি স্পিড থাকে, তার পরবর্তী সেকেন্ডে এখানে ভি স্পিড থাকবে। কোনো সময় যদি এখানে অন্য আলাদা ভি ড্যাশ স্পিড থাকে, তো সেখানে তার পরবর্তী সময়ও ভি ড্যাশ স্পিডই থাকবে, সেটা স্ট্রিমলাইন ফ্লো। হ্যাঁ, তো সেটা গুলাবে না। তো মনে করো কোনো একটা পয়েন্টই ধরলাম, সাপোজ এখানে ভি স্পিডে তরলটা প্রবাহিত হচ্ছে। তো এখানকার এরিয়া বা ক্রস সেকশন যেটাকে বলা হয়, প্রস্থচ্ছেদ যেটাকে বলা হয়, তার এরিয়াটা সাপোজ ধরে নাম আলফা। ওকে, এইবার এটা যদি স্পিড ভি হয়, তাহলে 1 সেকেন্ডে স্পিড মানে কি, স্পিড মানে কি পার সেকেন্ডে যত ডিস্টেন্স যায় তাই তাকে তো স্পিড বলে। তাহলে 1 সেকেন্ডে এই যে দূরত্বটা যাবে সেটা ভি। তাহলে যদি 1 সেকেন্ড টাইমটা যদি 1 সেকেন্ডই নিই, কোনো আরবিটারি টাইম না নিয়ে আমি একটা 1 সেকেন্ড সময় নিলাম, তাহলে 1 সেকেন্ডে এই তরলটা এখান থেকে সাপোজ যদি এত দূর ট্রাভেল করে, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, সেই ভি। তাহলে 1 সেকেন্ডে তরলটা ভি দূরত্ব ট্রাভেল করলো, এবং সেটা কোথায়, এই আলফা ক্রস সেকশনের মধ্যে। তাহলে আলফা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে ভি দূরত্ব তরলটা ট্রাভেল করে, তাহলে যে ভলিউমটা ট্রাভেল করলো 1 সেকেন্ডের মধ্যে, যে আয়তনটা ট্রাভেল করলো, সেই আয়তনটা কত, ভি আলফা। আয়তন মানে কি জানি আমরা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, বা দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল, বা প্রস্থ ইন্টু ক্ষেত্রফল। ক্ষেত্রফল আর একটা ডিস্টেন্স লেন্থ জানা থাকলে আয়তন বের করা যায়। তো আমি লেন্থ পেয়ে গেলাম ভি 1 সেকেন্ডে, আর এর প্রস্থচ্ছেদ জানি বা এরিয়া জানি আলফা, তাহলে ভি ইন্টু আলফা হয়ে গেল এই আয়তন। তাহলে 1 সেকেন্ডে যে আয়তনটা ফ্লো করছে সেটা হলো ভি আলফা। তাহলে রেটটা কত হলো বাই টাইম, টাইম কত 1 সেকেন্ড, তাহলে কি হতো, অ্যান্সার কত হলো ভি আলফাই। তাহলে 1 সেকেন্ড মানে
এক সেকেন্ডে যে পরিমাণ তরল, যে আয়তনে তরল প্রবাহিত হয় তাকেই বলা হয় তরল প্রবাহের হার বা রেট অফ ফ্লো। বুঝা গেল? তাহলে এইটা মনে রাখবেন, এটা হলো তরল প্রবাহের হার। এবার এক সেকেন্ডে এই আয়তন পরিমাণ, ভি কিন্তু স্পিড, হ্যাঁ, এই আয়তন পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে, ঠিক। তাহলে আমরা যদি বলি এক সেকেন্ডে কত ভরের তরল প্রবাহিত হচ্ছে, মানে ভর দিয়ে যদি বলতে যাই রেট কত 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 কেজি জল গেল বা কত গ্রাম জল গেল, তাহলে সেক্ষেত্রে কিছুই না, তরলটার ঘনত্ব আমাকে জানতে লাগবে। যদি তরলটার ঘনত্ব রো হয় তাহলে ভি আলফার সাথে যদি আমি রোটা গুণ করে দিই আয়তন ইনটু ঘনত্ব, তাহলে ভর হয়ে গেল। তাকে যদি আবার 1 দিয়ে ভাগ করে দিই তাহলে ভি আলফা রোই আসবে। দ্যাটস মিন এক সেকেন্ডে যে পরিমাণ মানে জল পাস করছে সেই পরিমাণটা হলো ভি আলফা রো। তাহলে রেট অফ ফ্লো এর দুটো মিনিং, একটা হলো একক আয়তন যদি হয় তাহলে হলো আয়তন ভিত্তিক যদি হয় তাহলে ভি আলফা, আর যদি ভর ভিত্তিক বলি রেট কত হচ্ছে, রেট ফ্লো এর রেট কত, তাহলে ভি আলফা রো। ঠিক আছে, আমাদের মেইনলি আয়তনটাই লাগে, মানে ভি আলফা। ওকে, এটা একটা জেনে নিলাম, এটা হলো আমরা রেট অফ ফ্লো জানলাম। আমাদের যেটা আমরা মেইন শিখছিলাম ইকুয়েশন অফ কন্টিনিউটি বা যাকে বলা হয় ধারাবাহিকতার সমীকরণ, সেটা বলছে যে যদি স্ট্রিম লাইন ফ্লো হয়, অবশ্যই স্ট্রিম লাইনের কথাই বলা হচ্ছে, এবং যে পাইপের মধ্য দিয়ে ফ্লো হচ্ছে সেই পাইপের ক্রস সেকশন যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, তবুও বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রস সেকশন হওয়াতে স্পিডের পার্থক্য হতেই পারে, কিন্তু বলছে রেট অফ ফ্লো বা ধারাবাহিক তরল প্রবাহের যে হার, সে আয়তন হোক বা ভর হোক, সেটা কিন্তু কখনো পাল্টাবে না। সেটাকেই বলা হয় তোমার ধারাবাহিকতার সমীকরণ। মানে এক্সপ্লেন যদি করি, মনে করো পাইপটা এরকম এরকম পাইপ, ঠিক আছে, তাহলে এইসব জায়গায় ক্রস সেকশন যদি হয় আলফা 1 আর এইসব জায়গায় যদি ক্রস সেকশন হয় আলফা 2, তবে এইসব জায়গায় ভেলোসিটি যদি হয় v1, এইসব জায়গায় ভেলোসিটি হবে v2। ওকে, তাহলে আমি এখানে যদি বলি রেট অফ ফ্লো কত, তাহলে অবশ্যই v1 আলফা 1, রো দিয়ে গুণ করলে মাস বেরাবে, ভর বেরাবে। আমি যদি আয়তন দিয়ে করি তাহলে রেট অফ ফ্লো কত, v1 আলফা 1। এখানে রেট অফ ফ্লো কত, v2 আলফা 2। এবার যদি মাস দিয়ে করো, আয়তন যদি দিয়ে না করো, তাহলে এখানে ঘনত্ব ধরলাম রো 1, এখানে ঘনত্ব রো 2। এবার আমরা সবাই জানি যে একটা তরলের ঘনত্ব কি দুই জায়গায় দুই রকম হয়, একই তরল হলে আলাদা তো নয় ঘনত্ব, তাই তো? তাহলে এখানে রো 1 আর রো 2 কিন্তু ইকুয়াল রো। তাহলে যদি মাস দিয়ে করলাম তাহলে এটা হলো রেট অফ ফ্লো এখানে, এটা হলো রেট অফ ফ্লো এখানে। ধারাবাহিকতার সমীকরণ বলছে এই রেট অফ ফ্লো দুটো ইকুয়াল হবে। দ্যাটস মিন এখান থেকে রো রো তো কেটে গেল, দ্যাটস মিন v1 আলফা 1 ইজ ইকুয়াল টু v2 আলফা 2 হবে। খুব মন দিয়ে নোট করে নাও, খুব ইম্পর্টেন্ট। ওকে, সো এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, দ্যাট ইজ v1 বাই v2 ইজ ইকুয়াল টু আলফা 2 বাই আলফা 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, বা এখান থেকে এখন বলতে পারি না, এটা ইকুয়াল টু k বা ধ্রুবক, কারণ v1 ইকুয়াল টু v1 v2 আলফা 1 ইকুয়াল টু v2 আলফা 2 ইকুয়াল টু k, বা এটা বলতে পারি। এখান থেকে একটা জিনিস বলতে পারি যে দেয়ারফর v আলফা ইজ ইকুয়াল টু ধ্রুবক, বলতে পারি না ইসের মতো, এই বল সূত্রের মতো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না v ইজ প্রপোর্শনাল টু 1 বাই আলফা। দেখেন এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে কোন পাইপের মধ্যে দিয়ে যদি জল ফ্লো করে, তাহলে যে পাইপের যে জায়গাতে এরিয়া ক্রস সেকশন এরিয়া কম হবে, সেই জায়গাতে পাইপের থেকে জল বেরোনোর স্পিডটা বেশি হবে। কেন? টু মেইনটেইনিং ধারাবাহিকতার সমীকরণ, মানে রেট অফ ফ্লো। ওকে, মাস মানে এখান দিয়ে যে পরিমাণ মাস জল বেরোবে, যে পরিমাণ জল এখান দিয়ে পাস করবে, সেই পরিমাণ জল এখান দিয়ে পাস করতে হবে। ওকে, সো v is proportional to 1 by alpha। এখান থেকে এর মানে এক্সপেরিমেন্ট তো সবাই করে, সবাই করেছে, প্রায় প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো ধরনের পাইপ দিয়ে কোনো কাজ হয়েছে। জল মানে কলের সাথে জলে মানে কলের সাথে পাইপ লাগিয়ে সেই পাইপ দিয়ে দেয়ালে জল দেওয়া হোক, নতুন বাড়ির সময় গাছে জল দেওয়া হোক, কোনো না কোনো কাজ হয়েছে। সেই কাজের সময় তুমি লক্ষ্য করে দেখেছো জলটাকে যদি স্পিড বাড়াতে লাগে বা বেশি দূরে পৌঁছাতে লাগে, স্পিড বাড়লে অবশ্যই জলটা বেশি দূর যাবে ছিটিয়ে, তো বেশি যদি দূরে পাঠাতে হয় তো দেখে মানে সবাই খেয়াল করেছে যে তোমার মুখটাকে যে জায়গা থেকে জলটা বেরাচ্ছে সেই জায়গাটা মুখটাকে চেপে ধরতে হয়, একটু ক্রস সেকশনে এরিয়াটাকে ছোট করতে হয়। কেন করতে হয় বুঝতে পারলে? টু মেইনটেইনিং ধারাবাহিকতার সমীকরণ বা ইকুয়েশন অফ কন্টিনিউটি। ওকে, চলো হয়ে গেল, টুকে নাও ফট করে। ওকে, এবার আমরা একটা বার্নৌলির উপপাদ্য ঢোকার আগে কয়েকটা জিনিস একটু জেনে নেব। সেটা হলো একটা
স্ট্রিমলাইন ফ্লো বা একটা ধারাবাহিক একটা ধারাবাহিক ফ্লোর মধ্যে 3 ধরনের শক্তি থাকতে পারে। একটা স্ট্রিমলাইন ফ্লো এর মধ্যে 3 ধরনের শক্তি থাকতে পারে। কি কি শক্তি? নাম্বার 1 গতি শক্তি। কেন? কারণ একটা স্ট্রিমলাইন ফ্লো হলেও সেই ফ্লোটা তো অবশ্যই একটা স্পিড রয়েছে। যখন ফ্লোটা হচ্ছে সেই ফ্লোতে একটা স্পিড রয়েছে। স্পিড থাকা মানে কি? ওর মধ্যে কিন্তু গতি শক্তি রয়েছে। মানে একটা ফ্লো যদি হয় স্ট্রিমলাইন, তাহলে স্ট্রিমলাইন মানে ধারাবাহিক ফ্লো হয়, তো তার একটা স্পিড তো রয়েছে। যদি তার একটা স্পিড থাকে তাহলে তার মধ্যে কিন্তু গতি শক্তি রয়েছে। সেই গতি শক্তিটা কত? অবশ্যই হাফ mv স্কয়ার। তাই জানি আমরা। এবার যে পরিমাণ মাস আছে, এবার এটাকে যদি আমরা একক আয়তনে বের করতে চাই তাহলে কি হবে? হাফ একক আয়তনে গতি শক্তি, একক আয়তনে বের করতে হাফ m বাই এটা ছোটতে ভি করে দিলাম ভি ভি স্কয়ার। এখানে কিন্তু ভিটা আয়তন বোঝাচ্ছে আর এই ভিটা ভেলোসিটি বোঝাচ্ছে, বেগ বোঝাচ্ছে। তাহলে হাফ রো ভি স্কয়ার। ওকে, এটা বের করতে পারি। আবার যদি আমরা বের করতে চাই একক ভরে কত গতিশক্তি, তাও করতে পারবো। একক ভরে গতিশক্তি হলো হাফ m ভি স্কয়ার বাই m, m কেটে গেল, হাফ ভি স্কয়ার। তাহলে আমাদের মেন যেটা উদ্দেশ্য জানানোর সেটা হলো যে একটা স্ট্রিমলাইন ফ্লো থাকলে তার মধ্যে কিন্তু গতি শক্তি থাকবে। ওকে, নেক্সট, অবশ্যই যে স্ট্রিমলাইন ফ্লোটা যে পাইপের মধ্যে হচ্ছে, সেই পাইপের যে কোনো একটা বিন্দু কনসিডার করে নিলে সেই বিন্দুটা গ্রাউন্ড লেভেল থেকে একটা হাইটে থাকে। সাপোজ এই বিন্দুটা যদি কনসিডার করি, তাহলে এই বিন্দুটা গ্রাউন্ড লেভেল থেকে একটা হাইট আছে না, h। সাপোজ যদি একদম নিচে নিই তাহলে এইচটা শূন্য হয়ে গেল, কিন্তু সাধারণত একদম গায়ে লাগা থেকে একটু উপরে উঠলেই মানে স্ট্রিমলাইন ফ্লোর মধ্যে যে কোনো পয়েন্ট যদি কনসিডার করি, সেই পয়েন্টটা গ্রাউন্ড থেকে একটা হাইট আছে। গ্রাউন্ড থেকে একটা হাইট আছে মানে ওই জলটার মধ্যে কিন্তু স্থিতি শক্তি রয়েছে। সেই স্থিতি শক্তিটা কত? সেই স্থিতিটা কত হবে? আমরা কি জানি? mgh, সবাই জানি। হাইটের উপর ডিপেন্ড করে g গ্র্যাভিটি আর m টা মাস। এইবার এখানেও যদি আমি একক আয়তনে বের করতে বলি তাহলে m বাই v হয়ে যাবে, দ্যাট ইজ রো gh। আর একক ভরে যদি বের করি তাহলে অনলি gh। তাহলে এই হয়ে গেল স্থিতি শক্তি। আচ্ছা, স্ট্রিমলাইন ফ্লো এটা হয়। এবার আরো অনেক ধরনের স্ট্রিমলাইন ফ্লো হয়। ফ্লো মানে কি? জাস্ট ফ্লো করছে, জলটা মুভ করছে, দ্যাট ইজ ফ্লো। আর স্ট্রিমলাইন মানে কি? যে একটা নিয়ম মেনে মুভ করছে, যে একটা টাইম পর বিভিন্ন পয়েন্ট কনসিডার করলে সেই পয়েন্টের স্পিড গুলো পাল্টাচ্ছে না। ওকে, দ্যাট ইজ স্ট্রিমলাইন ফ্লো। এবার অ্যাজ ওয়েল অ্যাজ এই স্ট্রিমলাইন ফ্লো এর মধ্যে কিন্তু চাপ শক্তিও থাকে। ওকে, এটাও তো আমরা জানি যে যে কোনো পয়েন্টে কিন্তু চাপ থাকবে। এবার আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা হলো যে স্ট্রিমলাইন ফ্লো যখন হয়, মানে যখন জল ফ্লো হয়, সে ফ্লো করা জলের বিভিন্ন পয়েন্টে কিন্তু চাপ একই নাও হতে পারে, একই হাইটে থাকা সত্ত্বেও। আমরা যেটা জানি যে একটা জলস্তম্ভ যে একই হাইটে থাকে, মানে এখানে একটা পয়েন্ট কনসিডার করলাম, সাপোজ এখানে একটা পয়েন্ট কনসিডার করলাম। ওকে, এবার এই পয়েন্টটাও এই সাইডে রয়েছে, এই পয়েন্টটাও এই সাইডে রয়েছে, ওপর থেকে এই সাইডে, ওপর থেকে এই সাইডে। এবার তার মানে যে এইখানে আর এইখানে দুই জায়গাতেই যে চাপ সমান হবে তা কিন্তু নাও হতে পারে, কারণ এটা কিন্তু ফ্লোয়িং লিকুইড। ঠিক আছে, ওটা স্থির তরলের ক্ষেত্রে একই হাইটে থাকা জলের কিন্তু চাপ একই হয়, কিন্তু মুভিং যে লিকুইড বা ফ্লো করা লিকুইডের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, সেটা বার্নৌলির উপপাদ্য মেনে হয়। সেটা আমরা পড়ছি এক্ষুনি। তার আগে তার মানে যেটা আমরা যেটা বলতে চাইছিলাম যে এর মধ্যে কিন্তু চাপ থাকে, দ্যাটস মিন চাপ থাকা দরুন এর মধ্যে কিন্তু এক ধরনের শক্তি থাকে, সেটাকে বলা হয় চাপ শক্তি। ওকে, তো সেই চাপ শক্তিটা বের করার জন্য আমরা একটু অন্যরকম ভাবে বের করছি। অন্যরকম একটা ফ্লো নিলাম। সাপোজ আমি নিলাম একটা এরকম বালতি জল নিয়ে এখানে একটা ক্রস সেকশন করে দিলাম বা ফুটো করে দিলাম। তাহলে এখানে যদি জল থাকে তাহলে এই জলটা এখানে ক্রস সেকশনে এখান থেকে এই যে চাপটা দেবে সেই চাপটা এর উপরও দেবে, এই চাপটা এরপর এখানে চাপটা যাবে, চাপটা এখানে পৌঁছাবে, দিয়ে এখান থেকে জলটাকে বাইরের দিকে ঠেলবে, বের করবে। এবার এই পাইপের মধ্যে যদি আমি একটা পিস্টন ঢুকিয়ে দিই, পিস্টন, ওকে, আলফা এরিয়া যদি আলফা, পিস্টন এরিয়া আলফা হয়ে যাবে। সেই আলফা এরিয়া যদি পিস্টন আমি ঢুকিয়ে দিই, তাহলে পিস্টনটার উপর এই লিকুইডটা যে চাপটা দেবে দ্যাট ইজ পি আলফা, যে বলটা দেবে দ্যাট ইজ পি আলফা, কারণ পি চাপ আলফা বল। তাহলে পিস্টনটার উপর পি আলফা বল কাজ করছে। ওকে, এই অবস্থায় যদি আমি পিস্টনটাকে মানে আমি উল্টো দিক থেকে বল প্রয়োগ করি, তাহলে আমি পি আলফা বলের বিরুদ্ধে
একটা কাজ করব, মানে আমি পিস্টনটাকে আমি ও চাপ দিচ্ছে, মানে বল প্রয়োগ করে বাইরের দিকে ঠেলার চেষ্টা করছে, শক্তি বের করা মানে কি আমাকে এবার তার বিরুদ্ধে কাজ করতে হবে। তাহলে পিস্টনটাকে আমি কি করলাম, এই পি আলফা বলের বিরুদ্ধে আমি ভেতর দিকে প্রবেশ করানোর চেষ্টা করছি। তাহলে ভেতর দিকে যদি আমি প্রবেশ করানোর চেষ্টা করি তাহলে পি আলফা বলের বিরুদ্ধে করবো, এবং তাতে যদি আমি এক্স পরিমাণ সরাই ভিতরের দিকে, তাহলে পি আলফা ইন্টু এক্স মানে বল ইন্টু সরণ, এটা হলো কার্য। তাহলে এই পরিমাণ আমাকে কার্য করতে হলো। ওকে, এবার এই কার্যটা এর মধ্যে শক্তি হিসেবে জমা থেকে গেল। এবার এই কার্যটা এলো কেন, এই চাপটার জন্য, এই চাপটার জন্য কার্যটাই তো এলো। তাহলে এই যে শক্তিটা পেলাম, এই শক্তিটা কিসের জন্য পেলাম, চাপের জন্য পেলাম, ঠিক আছে। এবার এই শক্তিটা যদি আমি একক আয়তনে বের করি, তাহলে একক আয়তন যদি বের করি, আয়তন কত এখানকার, পি আলফা হলো এরিয়া আর এক্স হলো ডিসটেন্স, এখানে সরেছে, তাহলে আলফা এক্সটাই তো আয়তন এই জায়গাটা। তাহলে এখানে যে একক আয়তনে যে চাপ শক্তি হবে, একক আয়তনে চাপ শক্তি কি হবে, পি আলফা এক্স, এটা চাপ শক্তি, আয়তন আলফা এক্স, তাহলে আলফা আলফা এক্স এক্স কেটে গেল, পি। তাহলে একক আয়তনে যে চাপ শক্তি হয় সেটা চাপটার সমান। ওকে, আবার যদি আমরা একক ভরের জন্য চাপ শক্তি বের করি, তাহলে কি এখানে আমাকে একটা রো দিয়ে রো আলফা এক্স ভাগ করতে হবে, আলফা এক্স আয়তন ইনটু রো, তাহলে ভর হয়ে গেল, তাই তো, ভর দিয়ে ভাগ করে রোটা বেঁচে গেল, তাহলে পি বাই রো, এটা হলো একক ভরে চাপ শক্তি। ঠিক আছে, আমার একক আয়তন চাপ শক্তিটা বেশি লাগে। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানলাম যে একটা স্ট্রিমলাইন ফ্লো বা ধারাবাহিক প্রবাহের মধ্যে তিন ধরনের শক্তি থাকে, একটা হলো গতিশক্তি, একটা স্থিতিশক্তি আর একটা চাপ শক্তি। এবার আসি বার্নৌলির উপপাদ্যে। বার্নৌলির উপপাদ্য খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, অ্যাপ্লিকেশন গুলো আরো ইম্পর্টেন্ট। বার্নৌলির উপপাদ্য বলছে কোন একটা জায়গায় বা কোন একটা পাইপ হোক, কোন একটা ব্যাপারে হোক, যদি স্ট্রিমলাইন ফ্লো হয়, যদি স্ট্রিমলাইন ফ্লো হয়, তাহলে ওই লিকুইডটা মানে যে পাইপের মধ্যে তরলটা প্রবাহিত হচ্ছে বা যেখানে স্ট্রিমলাইন ফ্লোটা হচ্ছে, সেই স্ট্রিমলাইন ফ্লো হওয়া লিকুইডের যে কোনো দুটো যদি পয়েন্ট কনসিডার করে নি যে কোনো জায়গায়, সেই দুটো পয়েন্টে চাপ শক্তি, গতিশক্তি আর স্থিতিশক্তি একক আয়তনে, একক আয়তনে স্থিতিশক্তি, একক আয়তনে গতিশক্তি আর একক আয়তনে চাপ শক্তি, এর যে মোট পরিমাণটা, সেই মোটটা তিনটা মিলে কিন্তু ইন্ডিভিজুয়াল নাই, তিনটা শক্তি যে স্ট্রিমলাইন ফ্লোতে থাকে, সেই তিনটা শক্তি যে কোনো একটা পয়েন্টে টোটাল করলে যা হবে, আরেকটা যে কোনো পয়েন্ট যদি আমি সেই ফ্লো এর মধ্যে কনসিডার করিনি, সেখানে হোক ভেলোসিটি আলাদা, হোক ক্রস সেকশন এরিয়া আলাদা, হোক যা কিছু আলাদা, কিন্তু এই ওইখানেও যদি আবার তিনটা শক্তি যদি আমি আলাদা আলাদাভাবে ফাইল করি এবং তাদের যদি একক আয়তনে বের করি, তাহলে সেই শক্তির যোগফলটা আর এখানে এই শক্তির যোগফলটা সমান হবে। এটাই হলো বার্নৌলিস উপপাদ্য। মানে বার্নৌলিস উপপাদ্য বলছে যে সাপোজ পাইপের মধ্যে এখানে একটা পয়েন্ট নাম, এখানে পয়েন্ট নাম, এখানে মনে করো গতিশক্তি হলো একক আয়তন, ঠিক আছে, গতিশক্তি হলো হাফ রো v1 স্কয়ার, সাপোজ পিক v1 এখানে, আর স্থিতিশক্তি মনে করো h1 mgh, এমটা ভাগ করে h রো h1 g, তাই তো, তাই তো হয়। আর মনে করো চাপ শক্তি p, এই তিনটাই তো হয় একক আয়তনে, তাই তো বললাম। একক আয়তনে হলো হাফ রো ভি স্কয়ার একটা, একক আয়তনে স্থিতিশক্তি রো জিএইচ, তাই দেখলাম, আর একক আয়তনে চাপ শক্তি p। ঠিক আছে, তাহলে এইখানে যে টোটালটা হবে দ্যাট ইজ মানে সাপোজ p1 লিখলাম এটা। ওকে, আবার যদি আরেকটা পয়েন্ট সাপোজ কনসিডার করি এইসব জায়গাতে, তাহলে ওখানে যদি ভেলোসিটি v2 হয়, যদি হাইট h2 হয়, আর যদি চাপ p2 হয়, তাহলে সেখানেও হাফ রো v2 স্কয়ার প্লাস রো v2 রো h2 g প্লাস p2, এই যে দুটো, এই দুটো ইকুয়াল হবে। এটাই হলো তোমার বার্নৌলিস উপপাদ্য। দ্যাটস মিন যদি বিভিন্ন পয়েন্টের এই তিনটা শক্তির যোগফল, সব ধরালেখা প্রবাহের প্রত্যেকটা পয়েন্টে তিনটা শক্তির যোগফল সমান হয়, তাহলে এক কথা আমি বলতে পারি যে এগুলোকে 1 যদি না নাম দিই, তাহলে এক কথায় বলতে পারি হাফ রো ভি স্কয়ার প্লাস রো জি এইচ আর প্লাস পি, মানে কোন একটা পয়েন্টের ভেলোসিটি, হাইট আর প্রেসার যদি জানি এবং তার যে তিনটা শক্তি হয়, তিনটা শক্তি যদি জানি, তাহলে সেই তিনটা শক্তির যোগফল সবসময় ধ্রুবক হয়। ওকে, এটাই হলো বার্নৌলির উপপাদ্য।
এটা নিয়ে আমরা কাজ করব, এটাকে নিয়ে বেশি ঘাটবো না। বইয়ে আরেকটু ঘেটেছে, সেটা হলো রো দিয়ে ভাগ করেছে। রো দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আসবে হাফ ভি স্কোয়ার প্লাস এইচ জি প্লাস পি বাই রো। আবার এটাকে জি দিয়ে ভাগ করেছে, তাই তো? জি দিয়ে যদি ভাগ করে তাহলে কি এসছে, ভি স্কোয়ার বাই 2g প্লাস খালি এইচ প্লাস পি বাই রো জি। ওকে, যদি এটা ধ্রুবক হয় তাহলে এটাও ধ্রুবক এবং এটাও ধ্রুবক। কেন? কারণ আমি যদি এটাকে রো দিয়ে ভাগ করি তাহলে এই পাশটাকে রো দিয়ে ভাগ করবো, আমরা জানি রো ধ্রুবক, ফলে ধ্রুবকই হলো। আমরা তারপরে যদি আবার জি দিয়ে ভাগ করি তাহলে এই পাশটাকেও জি দিয়ে ভাগ করবো, তাহলে জি জানি ধ্রুবক, ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে ধ্রুবকই হয়। তাহলে এটা হলো মেন বার্নৌলিস উপপাদ্য। এটাকে ক্যালকুলেশন করে কিছু এরকম টার্ম নিয়ে আসা হয়। এই টার্মে এই যে পার্টগুলো, এই পার্টগুলোর কিছু নাম দেওয়া হয়। এই পার্টটাকে বলা হয় বেগ শীর্ষ, এটাকে বলা হয় উচ্চতা শীর্ষ, এটাকে বলা হয় তোমার চাপ শীর্ষ। ঠিক আছে? তাহলে বার্নৌলি উপপাদ্য অনুযায়ী যেমন আমরা জানি যে শক্তিগুলো যোগফল ধ্রুবক, তেমন বলতে পারি আমি যে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষ এর যোগফল যে কোনো পয়েন্টে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধ্রুবক হয়। ওকে, তো এই গেল বার্নৌলি উপপাদ্য, আমরা এটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, এবার চলে আসি এই বার্নৌলি উপপাদ্যের প্রয়োগ, যেটা আমাদের সব থেকে মেন, যেটা পরীক্ষায় আসে এবং সেখান থেকে প্রচুর অঙ্ক দেয়। দেখো মন দিয়ে, চলো তাহলে প্রথম অ্যাপ্লিকেশনটা যেটা, সেটা হলো তরলের নির্গমন বেগ বা টরিশেলির উপপাদ্য। মন দিয়ে দেখুন, খুব ইজি। মনে করে বলছে যে একটা এরকম পাত্র আছে, যে পাত্রের মধ্যে জল আছে। ওকে, এই পাত্রের মধ্যে এখানে একটা ছোট্ট হোল করে দেওয়া হলো, সেই হোলটা রেডি অবশ্যই আলফা নিলাম। তাহলে আমরা কি দেখি বইটা, আমরা দেখবো যে এখানে এই পাত্র এখান দিয়ে জল বেরোবে একটা স্পিডে ভি, তাই তো? সো এখানে যে স্পিডে জলটা বেরাবে সেটাই কিন্তু আমরা বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে ইজিলি বের করতে পারবো। বিকজ কারণ এখান থেকে জলটা নামবে বলি তো এখান থেকে জলটা বেরাবে, মানে কি লিকুইডটা ফ্লো করছে। ওকে, লিকুইডটা যদি ফ্লো করে তার মানে কি এখানে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করা যাবে। তাহলে আমাকে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করার জন্য কি করতে হবে, দুটো পয়েন্ট খুঁজতে হবে, দুটো পয়েন্টের মধ্যে শক্তিগুলো টোটাল করতে হবে এবং এখানে দুটো পয়েন্টে যে প্রথম পয়েন্টে যা শক্তি হবে টোটাল, দ্বিতীয় পয়েন্টে তাই শক্তি সমান করতে হবে, দিয়ে আমার হয়ে যাবে। তো সাপোজ দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট কনসিডার করলাম, একদম টপ পয়েন্ট এ, আর একটা পয়েন্ট ইস পয়েন্ট বি, এটা কনসিডার করলাম। ওকে, এবার দু ধরনের কনসিডার করতে পারো। সাপোজ এই পয়েন্টটা এখান থেকে h1 হাইটে রয়েছে আর এই পয়েন্টটা গ্রাউন্ড থেকে h2 হাইটে রয়েছে। দ্যাটস মিন এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের যে হাইটের ডিফারেন্স সেটা হলো h। ওকে, এটা দেখলাম। নেক্সট কথা হলো এখান দিয়ে জল বেরোবে। সাপোজ এখান দিয়ে জলটা নামবে, তার ফলে এখান দিয়ে জলটা বেরোবে, তাই তো? এখান দিয়ে জলটা নামবে, এখান দিয়ে জলটা বেরোবে ফ্লো দিয়ে। তো এখান দিয়ে যে স্পিডে জল নামবে দ্যাট ইজ v1 সাপোজ, আর এখান দিয়ে যে জলটা বেরোচ্ছে সেটা হলো v2। ওকে, v1 স্পিড দিয়ে নামছে, v2 স্পিড দিয়ে বেরোচ্ছে। ওকে, এবার আমরা এখানে অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? তোমার বার্নৌলিস উপপাদ্য। শুরু করা যাক অ্যাপ্লাই। তো আমরা যদি টপ পয়েন্টে অ্যাপ্লাই শুরু করি তাহলে বার্নৌলিস উপপাদ্য কি বলছে যে একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তি ধ্রুবক হবে। আচ্ছা, সাপোজ এখানে যে প্রেসারটা পি কাজ করছে সেই প্রেসারটা এখানে যাচ্ছে এর উপর। সো আমরা এটা শিওর যে চাপ দুটো শক্তি, চাপ শক্তি সমান। তো এবার এখানে শুরু করি গতিশক্তি দিয়ে। গতিশক্তি যদি নিই তাহলে হাফ রো ভি স্কোয়ার, এ পয়েন্টের কথা বলছি, হাফ রো v1 স্কোয়ার। এবার একটা কথা বলে দেবে, রো নিলাম, রো একই, এখানেও যা রো একই লিকুইড, তো দুই জায়গায় কিন্তু রো সমান, রো পাল্টানোর কোনো দরকার নেই। ওকে, তো হাফ রো v1 স্কোয়ার। সো নেক্সট প্লাস, এবার লাগবে কি স্থিতিশক্তি কি হয়, রো জি এইচ। সো রো জি এইচ, এইটা আমরা কি h2। ওকে, গ্রাউন্ড লেভেল থেকে। ওকে, নেক্সট চাপ শক্তি P। ওকে, সো হয়ে গেল এই পয়েন্ট কথা। চলো আসা যাক বি পয়েন্ট। বি পয়েন্টে বার্নৌলিস উপপাদ্য প্রয়োগ করে দাও। তাহলে কি হবে বার্নৌলিস উপপাদ্য প্রয়োগ করলে, হাফ রো v2 স্কয়ার প্রেসার। এবার এখানে ওই কি রো জি h1 হাইট। ওকে, চাপ কত b, সেম চাপ হয়ে গেল। ওকে, নেক্সট কথা হলো এটা হলো বার্নৌলিস উপপাদ্য, এখানে প্রয়োগ করলাম। এবার আমাকে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করিনি, শক্তিগুলো জানলাম।
এবার আমি জানি এই দুটো সমান, তাহলে বার্নৌলির উপপাদ্য অনুযায়ী বলতে পারি হাফ রো v1 স্কয়ার প্লাস রো gh2 প্লাস p দ্যাট ইজ ইকুয়াল টু হাফ রো v2 স্কয়ার প্লাস রো gh1 প্লাস p। এটা সমান হয়? ক্লিয়ার তো? একদম ক্লিয়ার করে দেখো, কোনো সমস্যা নাই, একদম ইজি। এবার pp কেটে গেল, ওকে ডান। এবার আমরা এটা করার আগে আরেকটা জিনিস একটু করবো, সেটা হলো যে যেখানে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করব সেটা তো অ্যাকচুয়ালি ফ্লো করছে কিনা। যদি লিকুইড ফ্লো করে তাহলে সেখানে কিন্তু স্ট্রিমলাইন ফ্লো, কারণ বার্নৌলির উপপাদ্য স্ট্রিমলাইন ফ্লোর ক্ষেত্রে কাজ করে। তো স্ট্রিমলাইন যদি ফ্লো হয় তাহলে সেখানে কিন্তু ইকুয়েশন অফ কন্টিনিউটি বা ধারাবাহিকতা সমীকরণ কিন্তু মেনে চলবে। ওকে, যদি ধারাবাহিকতা সমীকরণ মেনে চলে, এবার ওপরের যে সারফেস এরিয়া, ওপরে যে এরিয়াটা আছে সেটা যদি আলফা 1 হয় আর এটা যদি আলফা 2 হয় আর এখানে যদি ভ্যালু যদি v1 হয়, তাহলে ধারাবাহিকতা সমীকরণ অনুযায়ী আমি বলতে পারি v1 আলফা 1 ইজ ইকুয়াল টু v2 আলফা 2। বলতে পারি? কোনো সমস্যা নেই। সো এখান থেকে আমরা বলতে পারি না হতো v1 বাই v2 ইজ ইকুয়াল টু আলফা 2 বাই আলফা 1, বা এখান থেকে আমরা বলতে পারি না v2 বাই v1, কারণ কেন করছি লাগবে তাই উল্টোটা লাগবে আমার, v2 বাই v1 ইকুয়াল টু আলফা 1, সরি এটা লাগবে না, তাহলে v1 বাই v2 ইজ ইকুয়াল টু আলফা 2 বাই আলফা 1। এবার একটা জিনিস মন দিয়ে দেখো, সেটা হলো এই যে আলফা 1 একটা ছোট্ট ছিদ্র, আর এই যে আলফা আলফা 2, এই আলফা 2 কি একটা ছোট্ট ছিদ্র, আর এই আলফা 1টা কি যে বালতিতে বা যে বড় ড্রামে জলটা রয়েছে তার উপরটার এরিয়া ক্রস সেকশন, আর তার সাপেক্ষে ড্রামে যে ছোট্ট ফুটোটা করে দিচ্ছি তার ক্রস সেকশন এরিয়া কতটুকু? খুবই কম। দ্যাটস মিন এই আলফা 1টা আলফা 2 এর সাপেক্ষে ইনফাইনাইট, মানে আলফা 1টা এত ছোট, মানে এত বড় আলফা 2 এর সাপেক্ষে যে আলফা 2 এর সাপেক্ষে আলফা 1টা ইনফাইনাইট। সো যদি এটা হয় যে আলফা 1টা ইজ মাচ মাচ গ্রেটার দেন আলফা 2 হয়, দ্যাটস মিন এই আলফা 1টা ইনফাইনাইটের মতো এর কাছে। সো সামথিং বাই ইনফাইনাইট 0, দ্যাটস মিন v1 বাই v2 ইজ ইকুয়াল টু 0, দ্যাটস মিন v1 ইজ ইকুয়াল টু 0। তাই বুঝতে পারলে? তার মানে কি এইখানে ইকুয়েশন অফ কন্টিনিউটি অ্যাপ্লাই করে আমরা জানতে পারলাম যে এইখানে ছিদ্রটা যেহেতু খুবই ছোট, সো এইখানে কি হয়, মানে এখানে জলের স্পিডটা প্রচুর থাকে, কিন্তু ওপর থেকে যে জলটার স্পিড দিয়ে নিচে আস্তে আস্তে নামছে সেই স্পিডটা আমাদের চোখে ধরাই পড়ে না, সেটা শূন্য হয়ে যায়। বইয়ে শূন্য লিখে দিয়েছে প্রথমেই, এই ইকুয়েশন থেকে শূন্য করে দিয়েছে, কিন্তু কেন সেটা ব্যাখ্যা করেছে, অনেকের বুঝতে অসুবিধা হয় বলে এক্সপ্লেন করে দিলাম পুরো ব্যাপারটা। কেন এই স্পিডটাকে 0 ভাবা যেতে পারে, বিকজ এই আলফা 2টা খুবই ছোট। ওকে, সো আমরা এখান থেকে একটা জিনিস পেয়ে গেলাম, নোট করে না ফাট করে, আচ্ছা হয়ে গেছে, সাপোজ পজ করে নোট করে নেবে। ওকে, এটা আমি লিখলাম। হ্যাঁ, তো আমরা এখান থেকে একটা জিনিস পেয়ে গেলাম যে কই গেল v1 পার্ট, মানে এটা এই পার্টটা কিন্তু 0 হয়ে গেল। দেখো বুঝতে পারলে একদম, এই পার্টটা কিন্তু 0 হয়ে গেল বিকজ v1 ইজ 0। সো এখান থেকে আমরা পেয়ে গেলাম হাফ রো v2 স্কয়ার ইকুয়াল টু রো gh2 minus h1। এবার h2 minus h1টা কি, দুটোর মধ্যে গ্যাপ, দ্যাট ইজ h, দ্যাট ইজ রো gh, দ্যাট ইজ রো কেটে গেল এখান থেকে, তাহলে v2 স্কয়ার ইকুয়াল টু 2gh, দ্যাট ইজ v2 ইজ ইকুয়াল টু রুট আন্ডার 2gh। এই পেয়ে গেলাম আমরা এই যে ফুটো যে করেছি সেই ফুটো দিয়ে নির্গমন বেগ কি হয় রুট আন্ডার 2gh। এটাই টরিশেলির উপপাদ্য, যেটা আমরা বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে পেলাম। খুব ইজি এবং খুব সুন্দর জিনিস, আশা করি বুঝতে পেরেছো। চলো টুবে নাও। ওকে, হয়ে গেছে। নেক্সট আমরা এবার করব ভেঞ্চুরি মিটার, দারুণ জিনিস। আর একটা অ্যাপ্লিকেশন, খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন পরীক্ষার জন্য, ভেঞ্চুরি মিটার। ভেঞ্চুরি মিটারটা অ্যাকচুয়ালি আমরা রেট বের করতে কাজে লাগাই। মানে তোমার একটা কল আছে, মনে করো বাড়িতে, সেই কল দিয়ে জল পড়ছে, এবার কলের কি স্পিডে জল পড়ছে, রেট কি জলের যদি জানতে চাও, ঠিক আছে, তাহলে তুমি কি করবে, একটা স্পেশাল পাইপ ইউজ করবে, যে পাইপটার নামই ভেঞ্চুরি মিটার।
সেই পাইপটা কেমন হয় দেখে রাখুন দিয়ে। সেই পাইপটা একটা একটু মোটা পাইপ দেয় প্রথমে, দিয়ে এখানে একটা পাতলা পাইপ লাগানো হয়। ওকে, তারপরে পাইপটা একটু সরু করে দেওয়া হয়, দিয়ে এখানে আবার একটা পাতলা পাইপ লাগানো হয়। ওকে, দিয়ে আবার মোটা পাইপ চলতে থাকে, এইটুকু দুটো নিলেই হবে। ওকে, তো এই হলো ভেঞ্চুরিমিটার টাইপ মানে যন্ত্রটা বা পাইপটা। এবার এখান দিয়ে মনে করো লিকুইড স্ট্রিমলাইন ফ্লো হচ্ছে। ওকে, এইবার যদি আমি সাপোজ এই পয়েন্টের কথা এখানে বিচার করি আর এখানে এই পয়েন্টের কথা বিচার করি। ওকে, প্রথমত এই পয়েন্ট দুটা গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু একই হাইটে আছে। দেখো মানে এটা যদি গ্রাউন্ড লেভেল হয় তাহলে এই হাইটটা এই হাইটটা কিন্তু সমান। ওকে, গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু এটা একই হাইটে আছে, এটা আমরা জানি। বাট তার মানে যে এখানে প্রেসার আর এখানে প্রেসার সেম হবে তা কিন্তু নয়। এটা কিন্তু দেখবে গ্রাউন্ড থেকে আমি একই হাইটে দুটো পয়েন্ট দিলাম, এতে কি তোমার মানে দুটার এইচ একই হাইট, ফলে এখানে কিন্তু এখানে স্থিতিশক্তি আর এখানে স্থিতিশক্তিটা সমান হবে। ঠিক আছে, বাট তার মানে যে এখানে প্রেসার আর এখানে প্রেসার সমান হবে কিন্তু তা কিন্তু নয়, কারণ এটা স্ট্রিমলাইন ফ্লো কিন্তু হাইটের উপর প্রেসার ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কি বার্নলের উপপাদ্যের উপর। যদি বাই চান্স তিনটা শক্তি এখানে যা হবে এখানে তিনটা শক্তি তাই হবে। এবার এখানে তিনটা শক্তির মধ্যে যদি সাপোজ দেখা গেল গতিশক্তি স্থিতিশক্তিটা এত বেশি, তাহলে সেখানে প্রেসারটা কম হতে হবে। আর এখানে যদি স্থিতিশক্তি গতিশক্তি কম হয় তাহলে এখানে প্রেসারটা বেশি হতে হবে। তিনটা মিলে সমান হতে হবে, এটা হলো বার্নলের উপপাদ্য। সেখান থেকে প্রেসার দুটো আলাদা আলাদা হয়। ওকে, তো যাই হোক, তো সাপোজ এখানে যখন জলটা ফ্লো করছে, স্থিতিশক্তি গতিশক্তি থাকা সত্ত্বেও এর মধ্যে আরেকটা স্পেশাল শক্তি তো থাকবে, সেটা হলো প্রেসার। সেই প্রেসারের জন্য কি হয়, এই যে পাতলা পাতলা পাইপগুলো রয়েছে এই পাইপগুলোর মধ্যে জল উঠে যায়। ওকে, তো সিমিলারলি এখানে জল উঠবে। ওকে, এইবার এইখানে যে যতটা জল উঠে এইখানে তার থেকে কম জল উঠে, তাই তো? এই দুটো জলের যে ডিফারেন্স সেটা সাপোজ এইচ। এখানে আমি আর H1 H2 ঢুকাবো না, এত ঝামেলায় যাবো না, যেটা H1 হাইট উঠলো এটা H2 হাইট উঠলো, এগুলো আর ঢুকবো না একবারে, কারণ আমার এখানে অনেক জায়গায় হাইটের ব্যাপারটা আসছে। তো আমি একদম সিম্পলি নিয়ে নেবো যে এগুলো সেম হাইটে আছে, সেটা একটা হাইট, আর একটা যেটা হাইট নিলাম সেটা হলো তোমার এই যে এখানে প্রেসারের দরুন জলটা যতটা উঠলো আর এখানে প্রেসারের দরুন জলটা যতটা উঠলো, এই দুটো পাইপের মধ্যে এক্সট্রা দুটো যে পাইপ লাগানো আছে সেই পাইপ দুটোর মধ্যে জলের যে হাইটের ডিফারেন্স সেটা হলো এইচ। এইটুকুটা আমি নিলাম। ওকে, এবার আমরা এখানে আর এখানে তোমার বার্নৌলির থিওরেম অ্যাপ্লাই করব। সাপোজ এখানে ভেলোসিটি v1 আর এখানে ভেলোসিটি v2। ওকে, ব্যাপারটা এটাই, মানে আমরা মানে এটা কেন ইউজ করছি ভেঞ্চুরিমিটারটা, রেট জানার জন্য। ক্রস সেকশন এরিয়া পাইপের তো জানা যায় যে ভেঞ্চুরিমিটারটা তুমি নিয়েছো, কিন্তু সেই ভেঞ্চুরিমিটারে এই স্পিড দুটো কি করে জানবে, ভেতরে কত স্পিডে চলছে, তার তো কোনো যন্ত্র লাগানো নেই। তো সেই স্পিডটাই আমি ক্যালকুলেট করতে চাইছি। আমি v1 আর v2 যদি বের করতে পারি তাহলে সেটাকেই তো ওর ক্রস সেকশন দিয়ে গুণ করে আমি রেটটা বেরিয়ে যাবো। রেটটা বের করে পারবো না যে কত রেটে জলটা যাচ্ছে, ব্যাস সেটাই তো আমার দরকার। তো যাই হোক, এইখানে কিন্তু ক্রস সেকশন যদি আলফা 1 হয় আর এখানে যদি ক্রস সেকশন আলফা 2 হয়, ইকুয়েশন অফ কন্টিনিউটি অনুযায়ী আলফা 1 v1 ইজ ইকুয়াল টু আলফা 2 v2, এটা কিন্তু হবেই। দ্যাট ইজ এখান থেকে v1 বাই v2 ইজ ইকুয়াল টু আলফা 2 বাই আলফা 1, এটা কিন্তু হবেই। এটা থেকে গেল সাইড একটা, এটা কিন্তু হবেই, কারণ ইকুয়েশন অফ কন্টিনিউটি স্ট্রিমলাইন ফ্লোতে কাজ করবেই। সে কোথায় পাতলা পাইপ কোথায় মোটা পাইপ দেখার দরকার নাই, কারণ এই দুটো সমান হবেই। সিম্পল, এখানে বড় এরিয়া ভেলোসিটি কম, ছোট এরিয়া ভেলোসিটি বেশি, গুণ করে দুটো সমান। ওকে, এটা কিন্তু ইকুয়েশন অফ কন্টিনিউটি, এটা কিন্তু আগে হলো ট্রু, তারপরে আসবে আমার এখন অ্যাপ্লাই হবে তোমার বার্নৌলির উপপাদ্য। তাহলে চলো এখানে বার্নৌলির উপপাদ্য অ্যাপ্লাই করা যাক। তাহলে এখানে যদি বার্নৌলির উপপাদ্য অ্যাপ্লাই করা যাক, তো বার্নৌলির উপপাদ্য অনুযায়ী এই পয়েন্টে যদি স্পিড v1 হয় তবে এখানে গতিশক্তি হবে হাফ রো v1 স্কয়ার। ওকে, স্থিতিশক্তি হবে সাপোজ এটা গ্রাউন্ড লেভেল থেকে একটা হাইট আছে h ড্যাশ, সাপোজ ধরলাম h ড্যাশ হাইট। ওকে, তাহলে হবে h ড্যাশ রো g, আর চাপ শক্তি সাপোজ এখানে p1 চাপ, তাহলে p1। ওকে, এবার এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেটা হবে হাফ রো v2 স্কয়ার প্লাস h ড্যাশ রো g, কারণ এখানে সেই গ্রাউন্ড থেকে হাইটটা h ড্যাশ সেম হাইট, প্লাস
P2। ওকে, তো এবার বার্নৌলি উপাদান অনুযায়ী এই দুটো সমান। এবার P1 প্রেসার যেখানে কাজ করছে সেই প্রেসারের জন্য জলটা এই হাইট পর্যন্ত উঠেছে, P2 প্রেসারের জন্য এখানে জলটা এই হাইট উঠেছে। তো এখানে যদি P1 প্রেসার হয়, এখানে যদি P2 প্রেসার হয়, তাহলে এই প্রেসারটার এই প্রেসারটার যে ডিফারেন্স হবে, দ্যাট ইজ P1 মাইনাস P2, অবশ্যই এই প্রেসারটা বেশি, এই প্রেসারটা কম, কারণ দেখছি এটা বেশি হাইট উঠেছে, এটা কম হাইট উঠেছে। ঠিক আছে, তাহলে এই প্রেসারের ডিফারেন্সটা হবে কি, P1 মাইনাস P2 ইকুয়াল টু এই যে প্রেসারের ডিফারেন্স মানে কি, হাইটের যে ডিফারেন্স h রো ইনটু g, এটা আমরা অলরেডি জানি। তো আপাতত এখান থেকে এবার যদি আমরা বের করি তাহলে সেটা হবে, এখান থেকে প্রথমত এটা আর এটা দেখো কেটে গেল। ওকে, এখান থেকে যদি এটা কেটে যায় তাহলে থাকলে হলো P1 মাইনাস P2 ইজ ইকুয়াল টু কি হবে, এখান থেকে P1 মাইনাস P2 করে দিলে তোমার এটা যদি পাঠিয়ে দিই তাহলে হাফ রো V2 স্কয়ার মাইনাস এখান থেকে V1 স্কয়ার। তাই ক্যালকুলেশনটা বুঝতে পারলে? আবার এখান থেকে যদি আমি P1 মাইনাস P2 টা আমরা জানি h রো g। দেখো এখানে যে প্রেসার P1 কাজ করছে, এখানে যে প্রেসার P2 কাজ করছে, সেটা কেন? অবভিয়াসলি মানে কেন P1 টা বেশি P2 টা কম, হাইটটা তো আমি দেখতে পাচ্ছি, সেটা তো কেন তার আগে যদি বিচার করি তাহলে আমি এটা তো আগে জানি, যেখানে পাতলা পাইপ এখানে মোটা পাইপ, পাতলা পাইপে কি হয়, ভেলোসিটিটা বেশি হয়, ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে আমরা তো সেটা জেনে গেছি যে যেখানে যত পাতলা পাইপ হবে সেখানে এরিয়া কম, ভেলোসিটি বেশি। তাহলে এখানে যদি ভেলোসিটি বেশি হয় তার মানে কি, এখানে গতিশক্তিটা বেশি। এবার আমরা দেখলাম স্থিতিশক্তিটা কেটেই গেল, দুপাশে একই, বাদ দিলাম, তাহলে থাকলো গতিশক্তি প্লাস চাপ শক্তি, গতিশক্তি প্লাস চাপ শক্তি। এবার এই গতিশক্তিটা কম, এই গতিশক্তিটা বেশি, তাহলে অবভিয়াসলি এই গতিশক্তি বেশি মানে চাপ শক্তিটা কম, আর এই গতিশক্তি কম মানে চাপ শক্তিটা বেশি, কারণ এই দুটোর যোগফল তো আবার সমান, তাই না? দ্যাটস মিন এখানে চাপটা বেশি, এখানে চাপটা কম, এবং সেই চাপ দুটোর ডিফারেন্স কত? অবশ্যই এখানে যে হাইটটা রয়েছে, যে হাইটটার এখানে জল রয়েছে, এখানে যে হাইটের জল রয়েছে, তার হাইটের যে ডিফারেন্স, সেই হাইটের যে জলটুকুটা আছে সেই জলটুকুর যে চাপ দিচ্ছে। দেখো এখানে যদি P1 প্রেসার হয় তাহলে এখানে যতটা হাইটে জল উঠলো সেটাও তো নিচে P1 প্রেসার দিচ্ছে, বলে তো এখানে হাইটে জলটা থেমে গেল, সেম হাইট বলে, মানে সেম প্রেসার বলে। সিমিলারলি এখানে যদি P2 প্রেসার আপওয়ার্ড হয় তাহলে এখানে এত বেশি থেমে গেল কেন, মানে ডাউনওয়ার্ড প্রেসারটা P2, তাহলে এই P2 প্রেসারটা P1 প্রেসার থেকে কতটা কম, এই যে টুকুরা জল, এই টুকুরা জলটা এখানে এক্সট্রা আছে, একই পাইপ, একই পাতলা, একই পরিমাণে, একই ধরনের পাইপ, এই দুটো যে লাগিয়েছি একই লিকুইড, সব যদি একই হয় তাহলে এইটুকু যে গ্যাপের যে জলটা আছে সেই জলটুকুটা যে এক্সট্রা চাপ দিবে সেটাই মানে P1 মাইনাস P2, অতিরিক্ত চাপটা বা বেশি চাপটা। সো P1 মাইনাস P2 ইকুয়াল কি হবে, h রো g, এইটুকু জলের হাইট h, রো ডেনসিটি, আর g আমরা জানি গ্র্যাভিটি, তাহলে h রো g ইকুয়াল টু হাফ রো V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার। ওকে, এখান থেকে আর রো কেটে গেল, সো এখান থেকে হলো h g ইকুয়াল টু হাফ V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার। ওকে, এইটুকু নাও, এবার মিটাবো একটু। ওকে, মিডিলাম ওটা, তাহলে এখান থেকে দেখো আমরা যদি বলি h ইকুয়াল টু কি হবে, h ইকুয়াল টু হবে 1/2g। এখান থেকে আমি V2 স্কয়ারটা কমন নিই, V2 স্কয়ার কমন নিলাম, থাকলো কি 1 মাইনাস V1 স্কয়ার বাই V2 স্কয়ার, তাই না? দেখো বুঝতে পারলে কি বলো, V2 স্কয়ার কে সরি V2 মাইনাস V1, 2 যাতে গন্ডগোল না হয়, তাহলে V2 কমন নিয়ে V2 স্কয়ারটা কমন নিয়ে V1 মাইনাস V1 স্কয়ার V2 স্কয়ার, দ্যাট ইজ 1 বাই V2 স্কয়ার বাই 2g রাখলাম, আর এখানে 1 মাইনাস V1 বাই V2 মানে কি আমরা জানি আলফা 1 বাই আলফা 2 বাই আলফা 1, তাহলে আলফা 2 বাই আলফা 1 স্কয়ার স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে মিটিয়ে দিচ্ছি, আর এটা টুকে নেবে তাহলে বুঝতে পারবে, নাহলে কিন্তু না টুকলে বুঝতে পারবে না। এখান থেকে তাহলে আমরা যদি V2 স্কয়ারটা বের করি তাহলে V2 স্কয়ার ইকুয়াল টু 2gh গুণে গেল ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা 2 স্কয়ার বাই আলফা 1 স্কয়ার। V2 স্কয়ার ইকুয়াল টু 2gh ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা 2 স্কয়ার বাই আলফা 1 স্কয়ার। ওকে, তাই তো, দ্যাট ইজ যদি একটু ক্যালকুলেশন করি তাহলে V2 স্কয়ার ইকুয়াল টু 2gh ডিভাইডেড বাই আলফা 1 স্কয়ার, এদিকে চলে গেলে আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার। আর যদি ক্যালকুলেশন করি তাহলে
v2 square equal to 2gh alpha 1 square divided by alpha 1 square minus alpha 2 square. Okay, so v2 equal to root under 2gh alpha 1 square by alpha 1 square minus alpha 2 square. এইবার দেখো g কনস্ট্যান্ট তোমার হাতে, h তুমি বাইরে থেকে মেপে নিতে পারছো যে বাইরে যে দুটো ক্যাপিলারি পাইপ লাগিয়েছি পাতলা পাতলা, সেই পাইপ দুটোর মধ্যে কতটা জল উঠেছে তুমি তো দেখতে পাচ্ছ। অর্থাৎ কোনটাতে বেশি জল উঠেছে কোনটাতে কম জল উঠেছে, তাদের মধ্যে গ্যাপটা কত, বাইরে থেকে ফিতা দিয়ে মেপে নেবে। তাহলে এই এইচটা তুমি বের করতে পারছো। যে ভেঞ্চুরিমিটারটা তুমি ইউজ করছো তার মোটা জায়গাটার এরিয়া কত, পাতলা জায়গাটার এরিয়া কত, প্রস্থচ্ছেদের, সেটাও তুমি জানো। অর্থাৎ এখানকার সব ডেটা তুমি জানো। তাহলে এই ডেটা থেকে তুমি আরামসে v2টা বের করে নিতে পারবে। বুঝতে পারলে? তার মানে তুমি ওই মোটা ওই পাতলা পজিশন জায়গাটাতে কতটা স্পিডে জলটা যাচ্ছে সেটা বের করতে পারলে। অবভিয়াসলি এবার তুমি যদি v2 জানে যাও, এই v2 ভ্যালু যদি তুমি এখানে বসিয়ে দাও, দেখো ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে যদি v2 ভ্যালুটা এখানে তুমি পুট করে দাও, তাহলে এখানে থাকলোই খালি v1। তাহলে সেখান থেকে তুমি আলফা 1 আলফা 2 দিয়ে আবার ইন টার্মস অফ v1টা বের করে দিতে পারবে, রাইট? তাহলে v2 বা v1 বের করা তুমি বার্নৌলি উপপাদ্য প্রয়োগ করে ইজিলি বের করে নিও। তাহলে v1 আর v2 যদি বের করে নাও, তাহলে v1 v2 যদি বের করে নাও, সেই v2 কে যদি তুমি আলফা 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি বেরাবে? রেটটা বেরিয়ে গেল। আবার যদি তুমি v1 বের করতে পারো, তাহলে v1 কে যদি আলফা 1 দিয়ে গুণ করো, তাহলে সেটাও রেটটা বেরিয়ে গেল। এবার এই দুটো রেট তো সমান, অর্থাৎ তুমি v1 বের করো বা v2 বের করো, একটা বের করলেই হবে এবং তার ক্রস সেকশন দিয়ে গুণ করে দাও। তাহলে যে রেটটা বেরিয়ে গেল জল ফ্লো এর, তো সেটাই তো রেট, সেটা তো জল পড়ার যে তোমার যে কল থেকে তুমি জলটা মানে বের হচ্ছে, সেই যে রেটটা বের করছো সেম রেট। অর্থাৎ তুমি ভেঞ্চুরিমিটার ইউজ করে তুমি কিন্তু জল ফ্লো এর রেটটা বের করে নিতে পারবে। ওকে, এই গেল ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। আরো কয়েকটা অ্যাপ্লিকেশন আছে, যেমন ওই বডি স্প্রে ব্যাপারটা, পিটোটনল, তারপর আরো কিছু আছে যে ব্যাপার তোমার দ্রুতগামী যখন ট্রেন যায় তার আশেপাশে দাঁড়ানো, একদম গায়ে লেগে দাঁড়ানো উচিত না। কেন উচিত না? কারণ যখন দ্রুতগামী ট্রেনটা যাচ্ছে, ফলে ওখানে কিন্তু গতিশক্তিটা বেশি হয়, ফলে ওর পাশের যে ইয়েটা আছে, এয়ারটা রয়েছে, সেই এয়ারটা ফ্লো করছে। তো এয়ারের পয়েন্টে যদি মানে যেটা ট্রেনের কাছাকাছি পয়েন্ট, সেখানে যদি গতিশক্তি বেশি হয়, ফলে ওখানে কিন্তু চাপ শক্তি কমে যেতে পারে। ঠিক আছে, কারণ টোটাল শক্তিটা সেম থাকতে হবে। এবং তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই পয়েন্টটাও যদি ওই ফ্লোয়িং এয়ারের মধ্যে পড়ে যায় এবং সেখানে যদি চাপ শক্তি বেড়ে যায়, তো অনেক সময় কি হয়, তোমাকে টেনে নিতে পারে ট্রেনটা, ফলে কিন্তু অ্যাক্সিডেন্টের চান্স থাকে। তো সব এগুলো বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ। বইয়ে আরো 1-2-3টা প্রয়োগ আছে, দেখে নেবে। মেন দুটো প্রয়োগ আমি করে দিলাম। চলো আপাতত সান্দ্রতা পৃষ্ঠটানের সান্দ্রতা পার্টটা আজকে শেষ হয়ে গেল। নেক্সট ক্লাস থেকে আমরা পৃষ্ঠটান করবো। ওকে, তো থ্যাংক ইউ। ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। টাটা, বাই বাই।